বিসমিল্লাহির রহমান রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতু। প্রত্যেক রবিবার আপনাদের সামনে উপস্থিত হয়ে যাই লাইভ ডিসকাশন উইথ মুফতি তামিম। আজকে দ্বিতীয় পর্বে আমাদের সাথে উপস্থিত আছেন মানিকনগর ঢাকার জামিয়া ইসলামিয়া জহিরুদ্দিন আহমদ মাদ্রাসার সম্মানিত মুহতামিম মুফতি মোহাম্মদ আরাফাত। মুহতারাম, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতু। কেমন আছেন? السلام ورحمة الله وبركاته. الحمد لله আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ, অনেক ভালো রেখেছেন। আমরা আহ, প্রত্যেক রবিবার আমরা ছোটখাটো কিছু বিষয়ে আলোচনা করতে চেষ্টা করি। তো আজকে দ্বিতীয় পর্বে আপনি মেহমান হিসেবে আমার স্টুডিওতে উপস্থিত হয়েছেন, আমার সাথে যুক্ত আছেন, সেই জন্য শুকরিয়া জ্ঞাপন করছি। তো আমি আজকে যে বিষয়ে আমরা কথা বলবো, বিষয়টা হচ্ছে কওমি মাদ্রাসার প্রাতিষ্ঠানিক পরিচালনা। যেহেতু আপনি দীর্ঘ অনেক বছর ধরে মুহতামিম বা ইহতেমামের দায়িত্ব পালন করছেন, তো অর্থনৈতিক স্বাবলম্বিতা একটা কওমি মাদ্রাসার অনেক বড় একটা দিক। বিশেষ করে এখনকার বর্তমান যুগে কওমি মাদ্রাসাগুলো পরিচালিত এবং পরিচালনার ক্ষেত্রে অর্থনৈতিক দিকটা অনেক বড় একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো আমরা প্রশাসনিক মানে একটা কওমি মাদ্রাসার প্রশাসনিক যেই অবকাঠামো, সেটা সংস্কার করলে এমন কোনো উপায় আছে কিনা যে আধুনিক কোনো ব্যবস্থাপনা যদি সেটার সাথে যুক্ত করা হয়, তাহলে মাদ্রাসাগুলো খুব স্মুথলি চলবে বা স্মুথলি চলতে পারে। এরকম বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। তো আমাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছি, আমাদের সাথে উপস্থিত আছেন ঢাকার মানিকনগর জহিরুদ্দিন আহমদ মাদ্রাসার প্রিন্সিপাল মোহাম্মদ মুফতি মোহাম্মদ আরাফাত। আমরা আপনার কাছে যাব। একজন মুহতামিম হিসেবে আপনি দীর্ঘদিন দায়িত্ব পালন করছেন। একটি কওমি মাদ্রাসা পরিচালনা করতে গিয়ে প্রশাসনিক দিক থেকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটি বলে আপনি মনে করেন? এটা আপনার কাছে প্রথম প্রশ্ন। তার আগে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, যে যেখান থেকে আমাদের লাইভটি দেখছেন, অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন এবং আপনাদের সুচিন্তিত মতামত আমাদেরকে জানাবেন। এবং আপনাদের কাছে যদি এরকম কোনো সুন্দর কোনো প্রস্তাবনা থাকে, সুন্দর কোনো মতামত থাকে, অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে মতামতটি জানিয়ে দিবেন। মুফতি মোহাম্মদ আরাফাত, আপনার কাছে জানতে চাই প্রথম প্রশ্ন যে একজন মুহতামিম হিসেবে একটি কওমি মাদ্রাসা পরিচালনা করতে গিয়ে প্রশাসনিক দিক থেকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি বলে আপনি মনে করেন? আলহামদুলিল্লাহ। প্রথমত আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। সিরাতের মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ প্রেরণ করছি। কৃতজ্ঞতা আদায় করছি মুফতি আব্দুল্লাহ তামিম ভাই, আপনার স্টুডিও এবং আপনাকে। সাথে সাথে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের দর্শক শ্রোতাদেরকে। প্রথমত যে প্রশ্নটি আপনার কাছ থেকে এসছে, একজন মুহতামিম হিসাবে প্রশাসনিক দিক থেকে মাদ্রাসা পরিচালনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? এই ব্যাপারটা আসলে একটা বড় চ্যালেঞ্জ হলো, কওমি মাদ্রাসার পরিচালনার পুরোটাকেই একটা বড় চ্যালেঞ্জ হিসেবে আমরা নিই। এর কারণ হলো, পরিচালনা করতে গিয়ে প্রথমত হলো আমাদের 24 আওয়ার্স, 24 ঘন্টাই আমাদের পরিচালনার কাজ কর্মের মধ্যে আমরা থাকতে হয়। রাতে ঘুমানো থেকে নিয়ে প্রত্যেকটা সময়ে আমাদের পরিচালনার অংশ হিসাবেই থাকে, আলাদা করে আমাদের জন্য কোনো সময় থাকে না। এর পাশাপাশি আবার কমিটি ম্যানেজ করা, এটা একটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। যদিও কওমি মাদ্রাসা আমাদের দারুল উলুম দেওবন্দের মানহাজ অনুযায়ী শুরা ভিত্তিতে পরিচালনা, কিন্তু স্বাভাবিকভাবেই দেশের অধিকাংশ প্রতিষ্ঠানগুলি কমিটি দ্বারা পরিচালিত হয়। সেক্ষেত্রে কমিটি যারা থাকেন, এদের অধিকাংশই কওমি মাদ্রাসা সংক্রান্ত, কওমি মাদ্রাসা সংশ্লিষ্টতা যতগুলো নিয়ম তান্ত্রিকতা আছে, এগুলো সম্পর্কে অধিকাংশ কমিটি অজ্ঞাত থাকেন। যার কারণে ওনারা এই কওমি মাদ্রাসাগুলোকেই সাধারণত কর্পোরেট হাউস বা অন্যান্য যে ধরনের এগুলো আছে এর মতো করেই মনে করেন। এজন্য কমিটি ম্যানেজ করা, এটা আমাদের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ হয়ে থাকে।
এর পাশাপাশি আমরা যেহেতু কওমি মাদ্রাসা আজ প্রায় ১,৫০০ আর প্রায় ১৬০ বছরের ঐতিহ্যের ধারক বাহক এই প্রতিষ্ঠান, আমাদের আকাবের আসলাফের প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানের আজকের ২০২৬-এ এসে বা বর্তমান সময়ে এসে আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হলো আমাদের ঐতিহ্যকে ঠিক রেখে, ধর্মীয় অনুশাসন সব ঠিক রেখে বর্তমান আধুনিকতার সাথে সমন্বয় ঘটানো, এটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। অর্থাৎ আমাদের আকাবের আসলাফদের যে নিয়মতান্ত্রিকতা সেগুলোকে ঠিক রেখে, মূল ভিত্তি ঠিক রেখে আবার আধুনিকতার সাথে এটাকে সমন্বয় ঘটিয়ে চলা, এটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়। আমাদের জন্য বড় যে চ্যালেঞ্জ গুলো আছে এর মধ্যে আরেকটা বড় চ্যালেঞ্জ হলো শিক্ষক যারা আছে, আমাদের শিক্ষক মন্ডলী, শিক্ষকদের পদমর্যাদা, উপযুক্ত বেতনের নিশ্চয়তা দিতে না পারা, এটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। আরেকটা বড় চ্যালেঞ্জ হলো অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্য দিয়ে প্রশাসনিক ধারাবাহিকতা ধরে রাখা। বর্তমান যে অর্থনৈতিক অবস্থান সারা দেশের, এটা হয়তো আমরা আলোচনা করব বিস্তারিত। এই অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্য দিয়ে প্রশাসনিক ধারাবাহিকতাটাকে ঠিক রাখা, এটা আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ হয়ে থাকে। ছাত্রদের সকল বিষয়গুলোকে ঠিক রাখতে পারা, এগুলো আমাদের জন্য বড় এক ধরনের চ্যালেঞ্জ আমি উপলব্ধি করি আমার পরিচালনার ক্ষেত্রে। সাউন্ড আসছে না। কমিটি শাসিত যে মাদ্রাসাগুলো কথা আপনি বললেন, তো কমিটিরা সাধারণত জেনারেল মানুষ হয়ে থাকে এবং তারা দেখা যায় যে কর্পোরেট চিন্তা ভাবনা লালন করে। তো এই ক্ষেত্রে এটা কি পজিটিভ দিক হতে পারে না যে যারা আসলে কওমি মাদ্রাসায় শিক্ষকতা করে কর্পোরেট হাউসগুলোতে যেই ধরনের বেতন কাঠামো থাকে, যেই ধরনের সুযোগ সুবিধা থাকে, যেই ধরনের তাদেরকে ছুটি এবং গ্র্যাচুইটি, তারপরে হচ্ছে আনলিভ, তারপরে হচ্ছে যেই ধরনের মানে তিনটা চারটা বোনাস, বেতনের 90% থাকে, কর্পোরেট হাউসগুলোতে যেরকম সিস্টেমটা থাকে, তারা কি ওই দিকটা আসলে চিন্তা করে না? মানে যেহেতু আপনি বলছেন যে ওরা মানে কর্পোরেট জগৎ থেকে উঠে আসা বেশি মানুষ, এই দিকটা আপনার কি প্রথমে মনে হয়? এই বিশ্লেষণমূলক প্রশ্নটার জন্য আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর আমি যে কথাগুলো বলছি এগুলো আমার প্রতিষ্ঠান কেন্দ্রিক না, বরং সারা বাংলাদেশের কমিটি পরিচালিত সকল প্রতিষ্ঠান কেন্দ্রিক আমার কথাগুলো। তো কর্পোরেট চিন্তা মানসিকতার যে মানুষগুলো দ্বারা আমাদের মাদ্রাসাগুলো পরিচালিত হয়, ওনাদের কর্পোরেট চিন্তাটা আসলে আমাদের বেতন কাঠামো, আবাসন কাঠামো, বা আমাদের সুযোগ সুবিধার কাঠামো, এই চিন্তাগুলো দিক থেকে কর্পোরেট চিন্তাটা থাকে না, খুবই কম। আর থাকে না একদম বললে চলবে না, খুবই কম, রেয়ার। বরং অধিকাংশই এই জায়গাগুলো যখন আমরা তুলে আনতে যাই তখন আমাদেরকে ওনারা একদম আমাদের শুরুতেই ওনারা কিছু বয়ান দিয়ে দেয়, বাকি আমাদের কার্যকারিতার ক্ষেত্রে, অর্থাৎ আমাদেরকে কি করে খাটানো যায়, কতগুলো কাজ করানো যায়, এই ক্ষেত্রগুলোতে নিয়মতান্ত্রিকতা, কাগজপত্র লেখালেখি, আমাদের নিয়োগ নিয়োগ নিয়মতান্ত্রিকতা, এগুলোর ক্ষেত্রে কর্পোরেট চিন্তাটা ওনাদের শতভাগ থাকলেও আমার শিক্ষক মন্ডলী বা মাদ্রাসার যারা চালিকা শক্তি, ওনাদের সুযোগ সুবিধার ক্ষেত্রে কর্পোরেট চিন্তাগুলো খুবই কম, এই জায়গাটাতে খুবই কম থাকে। যেমন আপনার প্রতি বছর বেতন এগ্রিমেন্ট করা, 2 ঈদের বোনাস দেওয়া, অথচ কর্পোরেট হাউস গুলো শুধু 2 ঈদ দেওয়া অথচ 4-5টা বোনাস হয়। এই হুম। চিন্তাগুলো আসলে আমার মনে হয় না 1% আছে। তাইলে তো পুরা সুবিধাবাদ জিন্দাবাদ এরকম একটা অবস্থা আর কি। তো আমরা আসলে আরেকটা বিষয়, পরিচালনার জায়গা থেকে আমি এই শব্দটা আর বুঝি না আর কি। জি জি, কওমি মাদ্রাসাগুলো মূলত জনগণের দান বা দান অনুদানের উপর বিশেষ করে চলে। তো আসলে এক কওমি মাদ্রাসাগুলোকে প্রাতিষ্ঠানিকভাবে স্বনির্ভর করার জন্য, অর্থনৈতিকভাবে আত্মনির্ভরশীল করতে নিজস্ব কোনো আয়ের পথ বা ফান্ড তৈরি করা পসিবল কিনা, এই জাতীয় কোনো চিন্তা আপনার মাথায় কখনো এসেছে কিনা? আপনি যেহেতু মাদ্রাসা পরিচালনার সাথে অনেকদিন যুক্ত রয়েছেন। এই প্রশ্নের বিষয়ে আমি যে বিষয়টা একটু পেছনে যেতে চাই সেটা হলো আমাদের এই মাদ্রাসাগুলোর মূল সূতিকাগার দারুল উলুম দেওবন্দ। দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠার একটা প্রেক্ষাপট ছিল, যে প্রেক্ষাপটটা ইংরেজ খেদাও আন্দোলনের পরবর্তী সময় ভারত উপমহাদেশে 80,000 মাদ্রাসা ছিল যেগুলো ইংরেজরা বন্ধ করে দেয়। বন্ধের একটা পদ্ধতি ছিল এই মাদ্রাসাগুলোর অক্ষ সম্পত্তি, যে অক্ষ সম্পত্তি গুলো থেকেই উপার্জন হয়ে ওই উপার্জন দিয়ে মাদ্রাসাগুলো পরিচালিত হতো।
ইংরেজরা মাদ্রাসাগুলো বন্ধ করার ক্ষেত্রে আমাদের আয়ের উৎসগুলোকে বন্ধ করে দেয় প্রথম, যার পরিপ্রেক্ষিতে অটোমেটিকলি মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যায়। যার কারণে পরবর্তীতে যখন 1866-তে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা লাভ করে, তা আমাদের আকাবের আসলাফ যিনারা দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করেছেন, তিনারা উসুলে হাসতেগানা তৈরি করেছেন, মূলনীতি অস্ত্র, যেটা যার উপর ভিত্তি করে প্রতিষ্ঠানগুলো চলছে। উসুলে হাসতেগানার মধ্যে একটা উসুল রয়েছে, গুরুত্বপূর্ণ উসুল, সেটি হলো কওমি মাদ্রাসাগুলো জনগণের অর্থে পরিচালিত হবে, এই প্রতিষ্ঠানগুলোর স্থায়ী অর্থের কোনো উৎস থাকবে না। এটা একটা গুরুত্বপূর্ণ উসুল আমাদের, যার প্রেক্ষিতে এভাবেই চলে আসছে। এটাকে কেন্দ্র করে আমাদের আকাবের আসলাফ বা বর্তমানে আমাদের মুরব্বী যিনারা আছে তাদের অধিকাংশই মনে করেন স্থায়ী আয়ের উৎস না থাকাটা এটাই আমাদের আকাবের নীতি, এটাকে অনুসরণ করা। বাকি আমি এই জায়গাতে একটু সংযোজন করছি, দ্বিমত করার কোনো সুযোগ নেই আমাদের মুরব্বীদের সাথে, শুধু সংযোজন করব। তৎকালীন সময়কার যে প্রেক্ষাপটটা ছিল ওই প্রেক্ষাপটকে কেন্দ্র করে ওনাদের এই উসুল, এই প্রেক্ষাপট আবারও আসবে না এটা বলারও কোনো সুযোগ নেই। বাকি আজকের যে প্রেক্ষাপট দিয়ে দেখা দিচ্ছে আমাদের কওমি মাদ্রাসা পরিচালনার ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে, সেক্ষেত্রে আমি বলবো এখন মনে হয় আমাদের সময় এসেছে আমাদের কওমি মাদ্রাসাগুলোর পরিচালনার ক্ষেত্রে স্থায়ী কোনো আয়ের উৎস বের করা, যেগুলো দিয়ে কওমি মাদ্রাসাগুলো চলতে পারে। এর দুটো, একটা কারণ বলবো কি কারণ, আরেকটা হলো কি পদ্ধতি হতে পারে। কারণটা আমি বলবো, আজকের সময়ে এসে আমরা যেটা উপলব্ধি করছি এই পরিচালনার ক্ষেত্রে, বাংলাদেশে হাতে গোনা বড় কিছু প্রতিষ্ঠান ছাড়া বাকি প্রতিষ্ঠানগুলো সবসময় অর্থনৈতিক একটা ক্রাইসিসে ভুগতে হয়। যার কারণ হলো সাধারণ মানুষের মাদ্রাসার প্রতি আগের যেই সিম্পিথির জায়গাটা ছিল এটা ক্রমেই কমে আসছে। এটা যে কোনো কারণে হোক, বৈশ্বিক কারণ, আমাদের কারণ, যে কোনো কারণে হোক, এটা কমে আসছে। এটা সামগ্রিক অধঃপতনেরই একটা অংশ। আর এর পাশাপাশি হলো আসলে এখন মাদ্রাসাগুলো ক্রমান্বয়ে বড় হচ্ছে, এক একটা মাদ্রাসা 1000-1200 ছাত্র, 2000 ছাত্র, এতগুলো, আবার প্রত্যেকটা মহল্লায় একাধিক প্রতিষ্ঠান, এগুলো এলাকার মানুষের শুধু অনুদান দিয়ে চলাটা খুবই দুষ্কর হয়ে যাচ্ছে। আবার একটা সময় ছিল আমাদের মাদ্রাসার তালিবুল ইলমরাও আবাসন ব্যবস্থাপনা যতটুকু ছিল এতটুকু, খাবার যা হতো তা দিয়ে সন্তুষ্ট থাকতো। সামগ্রিক অধঃপতনের একটা অংশ হিসেবে এখন তালিবুল ইলমরা অতটুকু দিয়ে সন্তুষ্ট থাকাটাও দুষ্কর হয়ে পড়ছে। শিক্ষকরা আগে বেতন দিত না দিত কোন রকম পড়ে থাকতো, এখন ওই পরিবেশটা হয়ে উঠছে না যৌক্তিক কারণে। সামগ্রিক কারণে আমি মনে করি এখন ওই মাদ্রাসা চলার জন্য মিনিমাম কিছু আয়ের উৎস থাকা দরকার। এটা হলো একটা কথা, এই চিন্তাটা আমার মাথায় আসে। তো এর পাশাপাশি আমার মাথায় এই চিন্তাও আসে ওই আয়ের উৎসটা কি হতে পারে। বরং আমি যদি আরেকটু অগ্রসর হয়ে বলি, তাহলে আমরা বর্তমান বাংলাদেশে স্থায়ী আয়ের উৎস করার মতো বেশ কিছু প্রতিষ্ঠানের দৃষ্টান্ত আমরা দেখাতে পারি। যেমন আমি দেখাবো, আমাদের বাংলাদেশের উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটা প্রতিষ্ঠান চট্টগ্রামের নানুপুর মাদ্রাসা, অনেক বড় একটা মাদ্রাসা নানুপুর মাদ্রাসা। আমি নিজে ওই মাদ্রাসা ভিজিট করেছি, আমি সেখানে দেখেছি নানুপুর মাদ্রাসা ওনাদের কিছু উৎস আছে। যেমন ওনাদের নিজেদের গরুর খামার আছে, গরুর খামার থেকে আবার বর্জ্য দিয়ে ওনাদের গ্যাস উৎপাদন আছে, ওই গ্যাস দিয়ে ওনাদের বিশাল বোর্ডিং চলে, ওই গরুর খামার থেকে বোর্ডিং এর চলায়। আবার ওনাদের মৎস্য খামার আছে, এ ধরনের বিভিন্ন খামার আছে, এগুলো দিয়ে ওনারা আয় উৎস করছে। বাংলাদেশে একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান কিশোরগঞ্জের জামিয়া ইমদাদ, আমি যতটুকু জানি আজ থেকে আরো অনেক বছর আগে যখন কওমি মাদ্রাসাগুলোর কোনো আয়ের উৎস নেই, তখন থেকে ওনাদের একটা নিজস্ব জায়গাতে নিজস্ব একটা হোটেল আছে, লিফট করা, অনেক আগ থেকে ওই হোটেল আয়ের উৎস দিয়ে মাদ্রাসা পরিচালনার একটা বড় অংশ চলে। রাজধানী ঢাকাতে একটা প্রতিষ্ঠান আমার জানাশোনা, আমি নিজেও পড়েছি ওই প্রতিষ্ঠানে, চৌধুরীপাড়া মাদ্রাসা, দারুল উলুম চৌধুরীপাড়া মাদ্রাসা। ওনাদের আয়ের প্রায় আমার কাছে আমি যতটুকু জানি অন্তত 80% আয়ের উৎসই হলো ওনাদের গার্মেন্টস আছে, তারপরে নিজস্ব জমি আছে, অনেকগুলো আয়ের উৎস আছে, এগুলো দিয়ে চলে। তাহলে আমরা আমাদের প্রতিষ্ঠানগুলো থেকেও দৃষ্টান্ত পাচ্ছি যে নিজস্ব স্থায়ী আয়ের উৎস দিয়ে চলছে। এখন হলো আমাদের আয়ের উৎসটা কি হতে পারে। প্রথমত আমাদের এটা তো একটা বড় আয়ের উৎস অবশ্যই, জনগণের দান, অনুদান, যাকাত, ফিতরা, সদকা, মান্নত, এগুলো আমাদের একটা বড় আয়ের উৎস, এটাকে কোনোভাবেই বন্ধ করা যাবে না। এর পাশাপাশি আমি মনে করি আয়ের উৎস হলো, অনেক মাদ্রাসা সারা বাংলাদেশে এমন আছে যাদের অনেক জমি জমা আছে, একর একর সম্পত্তি আছে, কয়েক একর সম্পত্তি আছে। এবং আমার জানাশোনা অনেকগুলো মাদ্রাসা এমন আছে যাদের অনেক জমি জমা, ওনারা প্রতিনিয়তই প্রতি বছরই একটার পর একটা ভবন করতেই থাকেন মাদ্রাসার জন্য, আবাসন ব্যবস্থার জন্য। সেখান থেকে কিছু জমি জমাকে আলাদা করে
যদি সেটা আয়ের উৎস হওয়ার মতো হয় তাহলে সেখানে স্থায়ী ভবন করে ভাড়া দিয়ে সেখান থেকে একটা আয়ের উৎস বের করা যেতে পারে। আর যদি সেটা কৃষিজাত জমি হয় তাহলে অবশ্যই সেখান থেকে কৃষিজাত কার্যক্রম করে সেখান থেকে আয়ের উৎস বের করা যেতে পারে। এর পাশাপাশি আমি বলবো, যেটাকে নানুপুর মাদ্রাসার দৃষ্টান্ত দিয়েছি, এই মাদ্রাসাগুলোতে বিভিন্ন খামার করে বিভিন্ন প্রকারের উদ্যোক্তামূলক কাজ করে এখান থেকে আয়ের উৎস বের করা যেতে পারে। এবং এই আয়ের উৎসটাকে আজকের সময়ে এসে আমি বলবো এটা তাওয়াক্কুলের পরিপন্থী হবে না বলে আমার কাছে মনে হয়, বরং এটা তাওয়াক্কুলের একটা বড় অংশ বলে আমার কাছে মনে হচ্ছে। যে এটা তো একদম স্বতঃসিদ্ধ যে আসলে একটা সময় মানুষের অনুভূতি এবং ধর্মীয় অনুভূতি যেগুলো আছে অনেক বেশি ছিল। মাদ্রাসাগুলোর প্রতি মানুষের ধর্মীয় অনুভূতি ছিল, মাদ্রাসাগুলোর প্রতি একটা সফট কর্নার ছিল। সেই জায়গা থেকে নানাবিধ কারণে আমরা অনেক দূরে সরে আসছি। তো সেই কারণে মাদ্রাসাগুলো অদূর ভবিষ্যতের জন্য লক্ষ্য করে যদি তারা আসলে কোনো স্থায়ী আবাসন বা স্থায়ী কোনো আহ, অর্থনৈতিক আত্মনির্ভরশীল হওয়ার জন্য কোনো অর্থনৈতিক ব্যবস্থা না করে, তাহলে অদূর ভবিষ্যতে মাদ্রাসাগুলোর অনেক কঠিন পরিস্থিতি হতে পারে বলে আমরা মনে করি আর কি। তো আরেকটা বিষয় হচ্ছে এই যে মাদ্রাসাগুলো এখন আহ, অর্থনৈতিক যেই বিষয়গুলো, যেহেতু অনুদান নির্ভর অনেকাংশেই অনেকগুলো মাদ্রাসা, তো সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে অডিট ফার্ম বাংলাদেশের যে নিয়ম নীতি অনুযায়ী যে প্রত্যেকটা প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান, যে অনুদান নির্ভর প্রতিষ্ঠান, এটা কিন্তু অডিট করতে হয় সরকারিভাবে, এটাকে অডিটের আওতায় থাকতে হয়, হিসাব নিকেশ স্বচ্ছ থাকতে হয়। তো মাদ্রাসাগুলোতে এই দিকটা অনেক সময় দুর্বলতা দেখা যায় যে কখনো যদি সরকারিভাবে কোনো অডিট ফার্ম থেকে লোক আসে বা যদি বলা হয় যে আপনাদের অডিটের অবস্থা কি, তখনকার প্রাতিষ্ঠানিকভাবে অনেক সময় তারা আসলে এটার কোনো জবাব, স্বচ্ছ জবাব দিতে পারে না, আয় ব্যয়ের হিসাব সঠিকভাবে দিতে পারে না। তো এই জায়গাটা আমি মনে করি এখনো এই মুহূর্তেও যদি এটা সচেতনতা তৈরি করা না হয়, তাহলে ওদের ভবিষ্যতে এটাও একটা রিজন হতে পারে যে মাদ্রাসাগুলোর উপরে আঙ্গুল তুলবে। তো সেই কারণে আমার মনে হয় এই বিষয়টা, অর্থাৎ এই যে প্রাতিষ্ঠানিক হিসাব ব্যবস্থার মাধ্যমে কিভাবে দাতাদের অবস্থা বা দাতাদের যেই আস্থা আছে এটা আরো কিভাবে বাড়ানো যায়, এ বিষয়ে একটু জানতে চাই। যে মাদ্রাসার অর্থনৈতিক সংরক্ষণ বা অর্থনৈতিক স্বচ্ছতা যেটা, এটার জন্য প্রথম কথা যেটা আমি এক কথা বলবো, প্রথম কাজ হলো আমাদের আকাবর আসলাফের যে নীতির উপরে ছিল, ইসলামের যে নীতি, সেটা হলো একটা মাদ্রাসার অর্থনৈতিক স্বচ্ছতার জন্য প্রথম কাজ হলো মাদ্রাসার পরিচালনায় যিনি বা যিনারা থাকবেন, এক নাম্বার হলো তিনাদের তাকওয়া থাকতে হবে। তাকওয়ার জায়গাটা যদি দুর্বল হয় তাহলে আপনি পরবর্তী যে কোনো নীতিমালা গ্রহণ করেন এই জায়গাটাকে স্বচ্ছ করার কোনো সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না। প্রথম কথা হলো তাকওয়া থাকতে হবে। একজন মুহতামিম অথবা পরিচালনা পরিষদ যদি মুত্তাকি না হয় তাহলে এই জায়গাটা স্বচ্ছতার কোনো দিক আর সুযোগ থাকবে না। দ্বিতীয় বিষয়টা হলো, তারপরেও এটার পরবর্তী একটা কাজ হলো আমরা বাহ্যিক এটা স্বচ্ছতাটা আমাদেরকে ক্লিয়ার করতে হবে। সেক্ষেত্রে জনগণের টাকা, জনগণের টাকায় পরিচালিত, অর্থে পরিচালিত যেহেতু প্রতিষ্ঠান, তাহলে প্রথম হলো জনগণের টাকার হিসাব জনগণের কাছে দিয়ে দিতে হবে। এই ক্ষেত্রে আমাদের আগের যে নিয়মতান্ত্রিকতা গুলো ছিল বা এখনো অনেক মাদ্রাসায় নিয়মতান্ত্রিকতা আছে, সেটা হলো কাগজে কলমে কিছু লেখা হয়, কিছু লেখা হয় না, এবং অডিট করার খুব একটা প্রয়োজন মনেও করেন না। তো প্রথম কাজ আমার কাছে মনে হয়, এখন আলহামদুলিল্লাহ অনেক মাদ্রাসা এই ক্ষেত্রে অগ্রসর, সেটা হলো আহ ভালো ভালো কিছু সফটওয়্যার আছে হিসাব সংরক্ষণের। সফটওয়্যার আছে যেটা আমি আমাদের মাদ্রাসাতেও বিগত প্রায় 3 বছর থেকে সফটওয়্যারের মাধ্যমে সকল হিসাব নিকাশের সংরক্ষণ করে থাকি, স্বচ্ছতা গুলো আমরা প্রমাণ করে থাকি। প্রথমত হলো সফটওয়্যারের মাধ্যমে সকল হিসাব নিকাশের কার্যক্রম চূড়ান্ত করা। ইদা তাদায়ানতুম বিদাইনি ইলা আজালিন মুসাম্মা ফাকতুবু, এই জায়গা থেকে আয়াতের আমল হিসাব হতো আমাদের সবকিছুকেই সর্বোচ্চ সংরক্ষণ করে রাখা। এটা হলো এক নম্বর কাজ, পুরো বছরের প্রতিদিনের কাজগুলো সফটওয়্যারের মাধ্যমে সংরক্ষণ করা। দ্বিতীয় কাজ হলো বছরান্তে এটাকে সরকারি কোনো অডিট ফার্মের বিজ্ঞ অডিটর দ্বারা এই কাজগুলোকে পুরো বছরের হিসাবটাকে পুঙ্খানুপুঙ্খভাবে অডিট করে ফেলা। আমার উপরে মানুষ যতটাই বিশ্বাস রাখুক, আমি আমার কাজটা অডিট করে ফেলব।
অডিট করে ফেলবো প্রতি বছরের কাজ কাজ অডিট করে কমিটির কাছে হোক বা এটার যে নিয়ন্ত্রণ সংস্থা যারা আছে তাদের কাছে এটা দিয়ে দেওয়া। যেমন এক্ষেত্রে একটা কথাকে আমি উল্লেখ করবো, সেটা হলো আমাদের যে নিয়ন্ত্রক সংস্থা বেফাকুল মাদারিসিল আরাবিয়া আছে, ওনাদের পক্ষ থেকেও কিন্তু অডিট করার নিয়মতান্ত্রিকতা আছে কাগজে কলমে। এবং প্রতি বছর যে পরিদর্শন হয় ওই পরিদর্শনে ওনারা এই অডিটটা শতভাগ না হলেও মোটামুটি যাচাই বাছাই করেন, এবং সেখানে একটা অপশন আছে হিসাব নিকাশের স্বচ্ছতা ঠিক আছে কিনা এটা বেফাক দেখেন। এই জায়গাটা যদি আরো গুরুত্বের সাথে দেখা হয়, এরপরে হলো যেহেতু যেটা বললাম জনগণের টাকা জনগণের কাছে হিসাব দেওয়া, প্রতি বছর এই অডিটের হিসাবটা একেবারেই ব্যাপকভাবে এটা প্রকাশ করে দেওয়া, মানুষের হাতে হাতে এটার হিসাবটা দিয়ে দেওয়া, বার্ষিক মাহফিল হোক অথবা যে কোনো ভাবে হোক মানুষের কাছে এই হিসাবটাকে পরিপূর্ণভাবে দিয়ে দেওয়া। প্রয়োজনে বিশেষ দাতা যারা থাকে আমাদের, বিশেষ দাতাদের একটা নাম্বার থাকবে, যে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের পূর্ণাঙ্গ হিসাবটা তাদের কাছে দাখিল করে দেওয়া। এর মাধ্যমে মানুষের আস্থার জায়গাটা পরিপূর্ণ আসে, মানুষ দান করতে আরো বেশি আগ্রহী হয়। স্বচ্ছতাটা আমার কাছে মনে হয় এই কয়েকটা উপায় হতে পারে। 1 নম্বর তাকওয়া, 2 নম্বর হলো সফটওয়্যারের মাধ্যমে হিসাব সংরক্ষণ, 3 নম্বর অডিট করা, 4 নম্বর মানুষের হিসাবটা মানুষের হাতে হাতে পৌঁছিয়ে দেওয়া। জি, অনেক ধন্যবাদ। অনেক সুন্দর করে গোছালো ভাবে বিষয়টা এসেছে। আসলে বর্তমান তথ্য প্রযুক্তির যুগ, আমরা যদি তথ্য প্রযুক্তিকে আমাদের কাজে না লাগাতে পারি, তাহলে এই স্বচ্ছতা আমাদের কত সহজে আমরা রাখতে পারি হিসাবগুলো, এটা আসলে মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার এটা অনেকাংশে আমাদের কাজগুলোকে সহজ করে দিয়েছে। তো এটা একদমই অনেক খরচ এরকম না, খুব অল্প খরচ। যারা মাদ্রাসা দায়িত্ব ইহতেমামের দায়িত্বে আছেন, আপনাদের এই হিসাব নিকাশ সহ সব কিছু এভরিথিং মাদ্রাসা ম্যানেজমেন্ট একটা সফটওয়্যারের মাধ্যমে আপনার যেরকম লোকবল কমে যায়, ওইরকম আবার অর্থনৈতিক দিকটাও স্বচ্ছতা চলে আসে। তো এই বিষয়গুলো আমাদের মনে হয় যে লক্ষ্য রাখা উচিত। আরেকটা বিষয় হচ্ছে যে কওমি মাদ্রাসার বর্তমান তরুণরা হচ্ছে বেতন ভাতা ইত্যাদি আরো নানাবিধ কিছু কারণে তরুণ মেধাবী যারা আছে তারা কিন্তু ছুটে যাচ্ছে। অনেক সময় তারা শিক্ষকতার যেই মহৎ পেশাটা বা হচ্ছে খেদমতের যেই মহৎ যেই পেশাটা, সেটা হচ্ছে খেদমত বাদ দিয়ে দেখা যায় যে অন্য অন্য জীবিকার সন্ধানে অন্য অন্য দিকে চলে যাচ্ছে। তো এটা অনেক সময় দেখা যায় যে দ্বীনি আলেমের যে একটা ধারাবাহিকতা, দ্বীনি আলেম অর্জনের যে একটা ধারাবাহিকতা, এটা হয়তো সামনের জীবনে, সামনের আগামী 10 বছর কিংবা 20 বছর পরে এটা একটা আঘাত আসতে পারে। তো এই দিকে আপনি আসলে কি মনে করেন যে শিক্ষকদের উপযুক্ত বেতন ভাতা, তারপরে পেশাগত স্থায়িত্ব নিশ্চিত করতে না পারা, এটা মাদ্রাসাগুলোর একটা দুর্বলতা কিনা, বা এটার স্বচ্ছতা বজায় রাখার ক্ষেত্রে বা তাদের পেশাগত স্থায়িত্বটা নিশ্চিত করার ক্ষেত্রে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন? আমি পরিচালনার ক্ষেত্রে আমার প্রথম যে প্রশ্নটা আপনার পক্ষ থেকে ছিল, কি কি চ্যালেঞ্জ আমি মনে করি, এর মধ্যে এটা হলো অন্যতম একটা চ্যালেঞ্জ, শিক্ষকদের বেতন স্কেল। এই ব্যাপারটা আমাদের আসলে আমাদের অঙ্গনে পুরোটাই বলবো যে হযবরল অবস্থা। যার কারণে আপনি তো বলছেন যে আগামী 10 বছর 15 বছর পরে আমরা সংকটে পড়বো। আমরা পরিচালনার জায়গা থেকে দেখছি যে আমরা এখন সংকটে আছি। সংকটে পড়বো না, আমরা এখন সংকটে আছি। বাস্তবতা এটা। মেধা মেধাবীরা যারা, তারা এখন এখান থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। যারা একটু লেগে আছে তারাও তাদের পূর্ণ মেধাটা আমাদেরকে দিচ্ছে না। পূর্ণ মেধাটা আমাদেরকে দিচ্ছে না, মেধাটাকে অন্য জায়গায় ব্যয় করছে। এটার মূল অনেকগুলো সংকট এখানে। এটা সমন্বয়টা যে আসলে কিভাবে করা যায় এটা দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যেহেতু আমাদের আর্থিক সংকট আছে, এটার প্রথম কাজ হলো আমাদের নিয়ন্ত্রক সংস্থা যেটা আছে বেফাক বা অন্যান্য বোর্ডের পক্ষ থেকে একটা বেতন স্কেল নির্ধারণ করা। বেতন স্কেল নির্ধারণ করে দেওয়ার পরে ওই স্কেলটা বাস্তবায়নের জন্য সর্বোচ্চ সেখান থেকে প্রেসার ক্রিয়েট করে। এখন যেটা হচ্ছে, মনে করেন আমাদের মাদ্রাসা 12 বছর আগের শিক্ষক আছে, নতুন করেও শিক্ষক নিয়োগ হচ্ছে, 5 বছর আগেরও শিক্ষক আছে। 12 বছর আগে একজন শিক্ষককে যখন নিয়োগ দেওয়া হয়েছে তখনকার সময় অনুযায়ী ওই শিক্ষককে হয়তো বা 8,000 টাকা বেতনে নিয়োগ দেওয়া হয়েছে।
আজকে পর্যন্ত আস্তে আস্তে 12 বছর উনি খেদমত করার পরে ওনার 1 বছর 2 বছর পরে একটু একটু করে বেড়ে বেড়ে হয়তো এখন ওনার বেতন 14,000 15,000 টাকা হয়েছে। আজকের সময় নতুন একজন শিক্ষককে যখন নিয়োগ দিতে যাই, তখন সবচেয়ে বড় সংকট দ্বারা না পারা যায় ওনাকে আজকের বাজার অনুযায়ী ওনাকে বেতন স্কেল 15,000 টাকা দিতে পারি। যদি এটা দিতে যায় তাহলে আমার পেছনে যে 15 জন শিক্ষক আছে তাদেরকে টিকিয়ে রাখা মুশকিল হচ্ছে। আমরা এত বছর কি করেছি, এত বছর শ্রম গাম দিয়ে আজকে নতুন শিক্ষকের বেতনটা আমাদের চেয়ে বেশি, এটা নিশ্চিত ভাবে আমার ডিসিপ্লিন পুরোটাকেই নষ্ট করে দিচ্ছে। আবার আজকে যে শিক্ষককে নিয়োগ দিচ্ছি বর্তমান অবস্থা অনুযায়ী ওনাকে যদি আমি 14,000 টাকা বেতন না দিই, 15,000 টাকা না দিই, তাহলে ওনাকে আমি রাখতে পারছি না। বরং শিক্ষকদেরকে যদি এখন 12 14 হাজার 15,000 টাকা বেতন দিই, তো শিক্ষকরা সরাসরি বলে অন্যদিকে দেখেন আমাকে দিয়ে হবে, এভাবে বলছে। তাহলে এই জায়গাটাকে সমন্বয় করার একটা বড় ব্যাপার দাঁড়িয়েছে। এর পাশাপাশি হলো শিক্ষকের স্তর, আপনার নুরানি, নাজারা, হিফজ বিভাগ, কিতাব বিভাগ। কিতাব বিভাগে মুদাররিস, মুহাদ্দিস, শেখুল হাদিস, এই যে কতগুলো পোস্ট, তারতম্য, এটার কোনো তারতম্য আমাদের মাঝে নেই। একজন শিক্ষকের ক্যাটাগরির কোনো বিষয় নেই। একজন শিক্ষক মনে করেন এক জায়গায় উনি 10 বছর খেদমত করে আসছে, আমার এখানে যেদিন আসছে ওই দিন এখানে উনি নতুন শিক্ষক হিসেবে নিয়োগ পাচ্ছে, তার মানে ওনার বেতন স্কেল নতুন। এই যে শিক্ষক ক্যাটাগরি বলতে কিচ্ছু নেই, এর কারণে একটা বড় সংকট তৈরি হয়ে যাচ্ছে। উনি কি মুহাদ্দিস নাকি, উনি এখানে আসছে তার মানে উনি নতুন হুজুর। ও নুরানির হুজুর যিনি 8 বছর হয়েছে ওনার থেকে এনার বেতন কম হতে হবে নতুন হুজুর। এই যে সিস্টেম গুলো এখন পর্যন্ত আমার মনে হয় 90 ভাগ প্রতিষ্ঠান এই সিস্টেমের উপরেই চলছে, বেরিয়ে আসতে পারে নাই। এখন এই জায়গাগুলোকে ঠিক করতে না পারলে আমরা দুই জায়গায় সংকট পড়বো, মেধাবী শিক্ষকের সংকটেও পড়বো এবং ভালো মান সম্পন্ন শিক্ষকের সংকটে পড়বো। এবং এটা করতে গিয়ে এখন হচ্ছে কি, কোন রকম একজন শিক্ষক, আমি আমার অবস্থান যতটুকু আছে এর মধ্যে দিয়ে শিক্ষক নিতে হচ্ছে, তো কোন রকম একজন শিক্ষক নিচ্ছি, ওই শিক্ষক দিয়ে আমি না ওনাকে দিয়ে মেহনত নিতে পারছি, ওনাকে দিয়ে যখন আমি শ্রম নিতে যাব তখন ওনার থেকে প্রশ্ন আসে দিচ্ছেন কত আর কতটুকু আপনি আমাকে আমার থেকে শ্রম নিতে। আবার ওনার আসলে ওনার অ্যাবিলিটি আছে কতটুকু, যে শিক্ষক এই টাকার মধ্যে আসছে ওনার অ্যাবিলিটি আছে কতটুকু, এই সামগ্রিক বিবেচনায় এটা আমাদের জন্য একটা বড় সংকট। এটার জন্য একটা বড় ধরনের পরিবর্তন প্রয়োজন, আর এই বড় ধরনের পরিবর্তনটা আমার কাছে মনে হয় আমাদের মুরব্বীদের পক্ষ থেকে ঠিক করে দেওয়া দরকার। যে নতুন বেতন একটা স্কেল হবে, ওই স্কেলের তারতম্য থাকবে, ওই তারতম্যের ভিত্তিতে প্রয়োজনে বোর্ড নতুন করে পুরাতন যত শিক্ষক আছে ওই শিক্ষকদের ক্যাটাগরি নির্ণয় করবে। যে আপনার মাদ্রাসার 20 জন শিক্ষক আছে, এই 20 জন শিক্ষককে বেফাক নতুন করে ক্যাটাগরি নির্ণয় করে দিবে, উনি কত বছর খেদমত করছেন, ওনার শিক্ষকতার মান কি, নতুন করে যাচাই করে একটা নতুন ফর্ম করে নাম তো আসতে হলে একটা ক্যাটাগরি দিয়ে দিবে যে এই শিক্ষক এই ক্যাটাগরির, ওনার বেতন স্কেল এই পর্যায়ের হবে। হিফজ খানার ক্যাটাগরি এই শিক্ষক এই পর্যায়ের, ওনার বেতন স্কেল এই ক্যাটাগরির হবে। আপনি পারলে এর ভিতর দিয়ে প্রতিষ্ঠান চালাবেন, না হলে আপনাকে এতটুকু প্রতিষ্ঠান চালানোর দরকার, আপনি যতটুকু পারবেন একটু চালাবেন। এই জায়গাটা ঠিক করা না হলে মনে করেন আমাদের জন্য সংকট, শিক্ষকদের জন্য সংকট। এই জায়গাটা যে একদম শুধু শিক্ষক আছে এমন না, একজন মোহতামিমও কিন্তু এই সংকটটাতেই পড়ে আছে। উনি 10 বছর 15 বছর খেদমত করার পরে ওনার বেতন স্কেল কোন পর্যায়ে গেছে, কিন্তু ওনারটা তো উনি কাউকে বলতে পারছেন না। শিক্ষকেরটা মোতামিমকে বলতে পারে, মোতামিমেরটা কাউকে বলতে পারে না, উনি চোখ বুঝে সহ্য করে যেতে হয়। এই জায়গাগুলো আমাদের কাছে মনে হয় আহ, শিক্ষক প্রশিক্ষণের মাধ্যমে যখন বেতন স্কেলটা আমরা ডেভেলপ করতে পারবো, তখন আমরা শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষক ডেভেলপ এটা করতে পারবো, শিক্ষকের প্রেশার ক্রিয়েট করতে পারবো। এই জায়গাগুলো করতে হবে। এবং শিক্ষকের চাকরির নিশ্চয়তা, এই জায়গাটা আমাদের নাই। আমার মনে চেয়েছে আমিও শিক্ষককে কালকে বের করে দিতে পারি, শিক্ষকের মনে চেয়েছে উনিও বন্ধে গেলে আর আসবেন না, এদিকে একটা মাদ্রাসার অবস্থা পুরোটাই খারাপ। এই চাকরির জায়গাটাকেও নিশ্চিত করা প্রয়োজনে আরেকটু ডেভেলপ হয়ে, অনেক মাদ্রাসা, সব মাদ্রাসার সমান সুযোগ সুবিধা নেই, কিছু মাদ্রাসা আছে সুযোগ সুবিধা আছে, তারপর মৌল সংকীর্ণতার কারণে এই কাজগুলো করে না। শিক্ষকদেরকে কোয়ার্টার ব্যবস্থা করে দিতে পারে, ওনাদের অর্থনৈতিক সেই ব্যবস্থাপনা আছে, কিন্তু করছেন না। সেই জায়গাগুলোকেও নিশ্চিত করা, তাহলে আমাদের এই শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন হবে। আমাদের মেধাগুলোকে আমরা হারিয়ে ফেলবো না, আমাদের মেধা অন্যদের ঘরে ফসল তুলে দিবে না, আমাদের ঘর ছেড়ে। একদমই চমৎকার ভাবে আমরা শুনলাম। আসলে আপনি যে কথাগুলো বললেন এর মধ্যে আমি একটু যুক্ত করতে চাই। বোর্ডগুলো আসলে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে এবং আমি যতটুকু জানি বেফাকের বেতন স্কুলও আছে, কিন্তু এগুলো কোনো মাদ্রাসা কখনোই এগুলো হচ্ছে অ্যাপ্লাই করতে পারে না, মানে অ্যাপ্লাই তারা করে না। এই যে সদিচ্ছার অভাবটা,
এটা পূরণের কি কোনো ব্যবস্থা আছে বলে মনে করেন? এটা আমাদের মানে প্রত্যেকটা মাদ্রাসার মোহতামিমরা যদি এটা, মোহতামিমদেরও অনেক থাকে, প্রতিবন্ধকতা থাকে, প্রতিকূলতা থাকে। তো এটা মানে বোঝা যায়, কিন্তু আসলে আহ, সবার যদি ঐক্য মতের ভিত্তিতে যদি সদিচ্ছাটা না জাগে, তাহলে তো বড় ধরনের একটা ক্ষতির সম্মুখীন হয়তো আমরা হব। তো কওমি মাদ্রাসার যে বোর্ডগুলো, বেফাক, হায়া বা এ নীতি নির্ধারণের যে বোর্ডগুলো আছে, তারা মাঠ পর্যায়ে আসলে যেই নীতিগুলো বা যেই নিয়ম নীতিগুলো তারা বাস্তবায়ন করার চেষ্টা করে, মাঠ পর্যায়ে গিয়ে তারা আসলে কি ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হয় বলে আপনি মনে করেন? যেমন আপনার মাদ্রাসায় বেফাকের বছরে একবার হয়তো পরিদর্শন বা দুইবার পরিদর্শনে আসে, এরপরে তো আর তারা প্রত্যেক দিন পরিদর্শন করতে পারে না। তো সেই ক্ষেত্রে তারা হয়তো বেতন স্কেল দেখতে পারে, অথবা কতজন শিক্ষক, কতজন শিক্ষার্থী, এই বিষয়গুলো হয়তো তারা দেখতে পারে। কিন্তু সারা বছর ব্যাপী তারা মানে এটাকে অবজারভেশনে রাখবে, এরকম তো তাদের দ্বারাও পসিবল হয় না। তো সেই ক্ষেত্রে দেখা যায় তাদের যে নিয়ম নীতিগুলো, সেগুলো কখনোই একটা মাদ্রাসা বাস্তবায়ন করে না, বা তাদের করার ইচ্ছাও নাই, বা তারা করার জন্য বাধ্যও না। এই গ্যাপগুলো আসলে কিভাবে পূরণ করা যায় বলে মনে করেন? আদৌ কি এগুলি পূরণ করা সম্ভব কিনা? এখানে প্রথম একদম এই বিষয়টার উপরে মোটা দাগের যে কথাটা, সেটা হলো আমাদের বড়দের মুরব্বীদের উদারপন্থা। উদারপন্থা সেটা হলো, বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটা দেশ। এই দেশে এখন পর্যন্ত মনে করেন 2% মাদ্রাসা শিক্ষার্থী, বাকি 98% এখন স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষার্থী। তো এই শিক্ষার্থী যারা আছে, ওরা তো কোরআন এবং ইসলামী বিধিবিধান, ফরজে আইন শিক্ষা এগুলো থেকে অনেক দূরে, নিশ্চিত দূরে। তো আমাদের আকাবের আসলাফ যিনারা বড়রা, ওনাদের উদারনীতির জায়গাটা হলো যে কোনো ভাবেই হোক আমাদের মুসলিম সন্তানেরা তাদের অন্তত বেসিক দিনী শিক্ষা যেটা, এটা যেন তারা শিখতে পারে। এই এক উদার জায়গা থেকে, উদার নীতি থেকে আমাদের যেটা হচ্ছে সেটা হলো, আমাদের মাদ্রাসার নীতিমালাগুলো সবগুলো জায়গাতেই উদার নীতি অবলম্বন করা হচ্ছে। যেমন এক্ষেত্রে প্রথমেই আপনি মনে করেন একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করার, আমি আমি মনে চাইলে আমি একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করলাম, সেখানে নিশ্চয়ই অনেক নীতিমালা আছে। কিন্তু এই নীতিমালাগুলোর কতটুকু তোয়াক্কা করা হচ্ছে, তোয়াক্কাও করা হচ্ছে না, এবং এগুলোর বিরুদ্ধে তেমন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমি যদি বড় দাগে আমাদের বড়দেরকে বা আমাদের বোর্ডকে দোষারোপ করতে চাই, সেটা যেভাবে পারবো, ঠিক একইভাবে আমি যদি এটাও বলতে চাই যে না, আসলে এটা আমাদের বড়দের উদারতা, এজন্য যে যদি নীতিমালাগুলো প্রয়োগ করতে যাই, তাহলে এই দেশে মাদ্রাসার যেই বিস্তার, এটা হচ্ছে, বরং দেখা যাচ্ছে হয়তো আজকে 2 রুমের একটা মাদ্রাসা হলেও অদূর ভবিষ্যৎ এই 2 রুমের মাদ্রাসা থেকে আমার একটা জামিয়া গড়ে উঠতেছে, একটা জামিয়া গড়ে উঠতেছে। ওই উদার নীতি থেকে আমাদের বড়রা এই ধরনের অনেকগুলো জায়গাতে ছাড় দিয়ে আসছে। তো ওই ছাড়গুলো যদি দিয়ে থাকেন ওনাদের এই উদার নীতি থেকে, তাহলে আমি বলবো এই জায়গাটা শতভাগ নিয়ন্ত্রণ সম্ভব না। তারপরেও বলবো, বড়রা যে নীতিমালা যেগুলো, এগুলো সবগুলোই ঠিক করা আছে, ওগুলো যদি একটু একটু করে বাস্তবায়ন করার চেষ্টা করেন, তাহলে হয়তো বা দুদিন আগে পরে একটা লম্বা সময় নিয়ে হলো আমরা একটা পর্যায়ে যেতে পারবো, আমাদের মান উন্নয়ন হবে। তো সেক্ষেত্রে কোনো বোর্ডগুলোর যে সীমাবদ্ধতা, সীমাবদ্ধতার একটা জায়গা হলো উদার নীতি। কারণ নীতিমালা সব প্রয়োগ করতে গেলে দেখা যাবে অনেক মাদ্রাসায় টিকবে না, মাদ্রাসায় টিকবে না। আর হলো আবার এখানে কিছু ব্যাপার থাকে, আঞ্চলিকতার ভিন্নতা। মনে করেন আপনি একটা নীতিমালা করলেন, যে নীতিমালাটা ঢাকাতে প্রয়োগ করা সম্ভব, ওই সেম নীতিমালাটাই কিন্তু আপনি মফস্বলে গিয়া প্রয়োগ সম্ভব না। আমি একটা দৃষ্টান্ত দিব। যেমন বেফাকের বিগত বছরগুলো পরীক্ষার নিবন্ধন যেটা হতো, এই নিবন্ধনটা মাদ্রাসাতে ফরম আসতো, আমরা ফরম পূরণ করে দিতাম, ওনারা সেখানে সেটাকে কম্পোজ করে সব কার্যক্রম করতেন। এই বছর হুট করেই কিন্তু বেফাক হাইয়াতুল উলিয়াকে অনুসরণ করতে গিয়ে নিবন্ধনের পূর্ণ কার্যক্রমটাই মাদ্রাসাগুলোর উপরে চাপিয়ে দিয়েছে। এটা নিশ্চয়ই ওনারা আরো ব্যবস্থাপনাকে উন্নত করতে চাচ্ছেন। কিন্তু ফলশ্রুতিতে হচ্ছে কি, প্রত্যেকটা মাদ্রাসাতে তো কোনো আইটি বিশেষজ্ঞ নেই, প্রত্যেকটা মাদ্রাসায় কিন্তু একজন করে আইটি বিশেষজ্ঞ নেই, এবং অধিকাংশ মাদ্রাসা আলাদা করে আইটি বিশেষজ্ঞ নিয়োগ দেওয়ার সক্ষমতাও নেই। আর গ্রাম অজপাড়া গুলোতে মনে করেন কম্পিউটার, প্রিন্টার, নেটওয়ার্ক, হ্যাঁ আপনার ওয়াইফাই, এরপরে হলো এগুলোর কাজ বোঝার মতো লোক করি,
এতে করে আমি দেখছি যে আমার মাদ্রাসাতেও, আমার আমার এটা তো কেন্দ্র, অন্য যতগুলো মাদ্রাসা আছে বেশ অনেকগুলো মাদ্রাসা হিমশিম খেয়ে যাচ্ছে। তো এই ধরনের কিছু সীমাবদ্ধতা প্রতিষ্ঠানগুলোর আছে, যার কারণে ব্যাপক বা বোর্ড গুলো চাইলেও পরিপূর্ণ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়ে উঠছে না। এর মধ্যে অনেকগুলো প্রতিষ্ঠানের আবার আপনার অর্থনৈতিক দুর্বলতা আছে, চাইলেও আপনি সেভাবে পূর্ণাঙ্গ করতে পারছে না তার অর্থনৈতিক দুর্বলতার কারণে। সর্বোপরি কথা যেটা, সেটা হলো ব্যাপকের উদারনীতি কারণেই ব্যাপক শৈথিল্যতা অবলম্বন করে। তো এই ক্ষেত্রে ব্যাপক আবার কিছু আমাদের প্রতিষ্ঠানগুলোর দুর্বলতার কারণেও ব্যাপক শৈথিল্যতা অবলম্বন করে। কিন্তু ব্যাপকের উচিত আমি মনে করব এটাকে একটু একটু করে ধাপে ধাপে অগ্রসর করা। যেমন এটা একটা বিষয় আমি বলতে পারি ছোট্ট করে, পরিদর্শন যেটা, এই পরিদর্শনটাকে একটা আরো পরিদর্শনের মাত্রাটাকে আরো বাড়ানো এবং সেটাকে আরো মজবুত করা যদি করতে পারে, তাহলে একটু একটু করে কমে আসবে। যেগুলো সক্ষমতা আছে তারাও যদি উদারনীতি গুলাকে নিয়ে দুর্বলতা করে ফেলে, তাহলে সেটা সংকট বাড়তে থাকবে। তো পর্যায়ক্রমে সেটাকে সমাধান করা সম্ভব দীর্ঘমেয়াদী পরিকল্পনা। জি, বাস্তবতা আপনার কাছে জানতে পারলাম আসলে। কিন্তু আমরা আসলে যদি মাদ্রাসার বাইর থেকে, গণ্ডির ভিতর থেকে যদি বাইরের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাবো যে প্রযুক্তির যে ছোঁয়া, এটা কিন্তু প্রত্যেকটা জায়গায় যেমন ছড়িয়ে গেছে, কিন্তু মাদ্রাসাগুলো এই দিক দিয়ে পিছিয়ে থাকার কারণে তারা কিন্তু অনেক দিক থেকেই কিন্তু স্বনির্ভরতা হারিয়ে ফেলছে। তো আমি মনে করি বেফাকের এই যে উদ্যোগ, এটা খুবই যুক্তিসঙ্গত এবং এটা হওয়া উচিত। এবং প্রত্যেকটা মাদ্রাসা তখনই তারা এটার প্রতি উদ্বুদ্ধ হবে যখন বেফাক এটাকে বাধ্যতামূলক করে দিবে। না, এটা ছাড়া কোনো উপায় নাই, তখন তারা বাধ্য হয়ে হলেও আইটি হয়তো নিয়োগ দিবে, নয়তো তারা শিখে ফেলবে। তো এটা কেমন যেন যে বাধ্য করে তাদেরকে শেখানো হচ্ছে। তো আমি মনে করি এটা আরো আগেও হওয়া আমি উচিত ছিল। হুম। আমি এই জায়গাটাতে আপনার সাথে একটু সংযোজন করতে চাই। হুম। আপনি যখন আমার মাদ্রাসাতে আইটি বিশেষজ্ঞ, একজন আইটি এক্সপার্ট যখন নিয়োগটাকে বাধ্যতামূলক করবেন, তখন নিশ্চিত একটা প্রশ্ন আসবে, আপনার সিলেবাসে আইটি সংক্রান্ত পড়ালেখা আছে? ওই আচ্ছা, প্রশ্নটার উত্তরটা আগে চিন্তা করতে ওই হবে। জায়গাটাকে একটু ঠিক করতে হবে, চিন্তা হ্যাঁ, করতে হবে। তো আসলে আইটি বা হচ্ছে এই ধরনের যে বিশেষগুলো আছে, এগুলো আসলে এখন মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস। অর্থাৎ দৈনন্দিন আমরা জীবন পরিচালনার ক্ষেত্রে যে জিনিসগুলো না জানলেই নয়, সেরকম একটা শিক্ষায় রূপান্তরিত হয়েছে। তো আমি মনে করি এটা এখন বেসিক্যালি যারা আধুনিক মানের একটু চিন্তা ভাবনা করে, তারা মাদ্রাসায় ল্যাব তৈরি করছে। অর্থাৎ এই যে তার কর্মক্ষেত্রে গিয়ে সেই জন্য একদমই আসমান থেকে না পড়ে আরে কি আইটি কি, আবার কিভাবে কি করব। তো সেই জন্য মাদ্রাসাগুলোও কিন্তু এখন চিন্তা করছে যে আমাদের একটা আইটি ল্যাব থাকবে, কম্পিউটার ল্যাব থাকবে। ছাত্ররা সেই দিকগুলো শিখবে এবং বাস্তবিক কর্মক্ষেত্রে গিয়ে তারা যেন পিছিয়ে পড়তে না হয়। তো এই বিষয়টা আমি একটু আপনার কাছে জানতে চাই যে আবাসিক শিক্ষার্থী যারা আছে, অর্থাৎ দাওরা হাদিস পাশ করার পরে অনেক শিক্ষার্থী দেখা যায় যে ইমামতি এবং শিক্ষকতা ছাড়া তারা অন্য কোনো জায়গায় কর্মক্ষেত্রটাকে বা বেছে নেওয়ার চেষ্টা করে। কিন্তু আসলে তাদের দুইটা সমস্যা আমার মতে। একটা হচ্ছে তাদের সার্টিফিকেট নাই, আরেকটা হচ্ছে তাদের সেই অন্য বিকল্প কর্মসংস্থানের জন্য তাদের সেই পরিমাণ কোনো শিক্ষা বা সেই পরিমাণ কোনো প্রশিক্ষণ তাদের থাকে না। তো আমি যেটা চিন্তা করি সেটা হচ্ছে এই যে আসরের পরে একটা সময় ছাত্ররা খেলাধুলা করে বা পড়াশোনা করে, যেটাই করে, কিন্তু তাদের কিন্তু প্রচন্ড পরিমাণ আগ্রহ থাকে কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের, যে তারা বৈষয়িক কোনো শিক্ষা বা কোনো স্কিল তাদের ব্যবস্থা করা হোক। আমরা ছোটবেলায় যখন রাহমানিয়ায় পড়েছি, আমরা বক্তৃতা প্রশিক্ষণ, তারপরে হামনাত প্রশিক্ষণ, লেখালেখি, এগুলোর মাধ্যমে আমরা এখন দেখা যাচ্ছে যে সেই যে ছোটবেলায় হেদায়েতুন নাহু কাফিয়ার বছর আমরা যে দেয়ালিকা লিখেছি, সেটা বাস্তব জীবনে এসে আমরা এখন বই লিখতে পারছি। এই যে ছোট ছোট করে স্কিলগুলো ডেভেলপ করা, এগুলো কিন্তু বাস্তব জীবনে এসে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে যায়। আমরা জানি যে যত নবী এসেছিল ইতিপূর্বে, তারা প্রত্যেকেই কিন্তু কিছু না কিছু হাতের কাজ করেই কিন্তু জীবিকা অর্জন করেছে। আমরা যদি পাকিস্তান বা অন্য অন্য দেশের দিকে তাকাই, আমার মনে হয় যে খেদমতকে
ওলামায়ে কেরাম একটা নিজস্ব জায়গায় খেদমত হিসেবে রেখেছে, আর জীবিকা অর্জনের একটা জায়গা আলাদাভাবে রেখেছে, যার কারণে তারা কখনো খেদমতকে জীবিকার সাথে মিলায় কর্মসংস্থানের সাথে মিলায় না। যার কারণে অনেক সময় দেখা যায় যে তারা হচ্ছে স্বাবলম্বী হচ্ছে, এবং তাদের চিন্তা চেতনা ছাত্রদের মধ্যে ছড়িয়ে পড়ছে, এবং খেদমতের যে বিষয়টা সেটা খেদমতের জায়গায় থাকছে, আর জীবিকার অর্জনের জায়গাটা জীবিকা অর্জনের জায়গায় থাকছে। তো আসলে যারা দাওরা পাশ করার পরে শিক্ষার্থীরা যারা শিক্ষকতা বা অর্থাৎ খেদমত ছাড়া ইমামতি ছাড়া অন্য কিছু করতে চায়, তাদেরকে কি ধরনের বা কিভাবে প্রশাসনিকভাবে অর্থাৎ মাদ্রাসা কেন্দ্রিক তাদেরকে কিভাবে আসলে প্রশিক্ষিত করা যায়, এটা আপনি তো অনেক দিন ধরে ইহতেমামের দায়িত্বে আছেন। এরকম কি কোনো সুযোগ নাই যে তাদের জন্য একটা ল্যাব তৈরি করে বা তাদের জন্য কোনো একটা স্কিল শেখানোর ব্যবস্থা করা? এটা আসলে এই ক্ষেত্রে প্রতিবন্ধকতা কথাটা আসলে কোথায়? আপনি কি মনে করেন এই বিষয়ে? এই মুফতি মোহাম্মদ আরাফাত ভাই, আপনাকে, আচ্ছা ঠিক আছে। আহ, হুম। জি, আরাফাত ভাই, আমরা আনমিউট করে কথা বলার অনুরোধ করছি। আমরা কথা বলছিলাম যে দাওরায়ে হাদিস পাশ করার পরে আমরা অনেক শিক্ষার্থীরা বর্তমানে যে তারা ইমামতি বা হচ্ছে শিক্ষকতা ছাড়া অন্য কোনো পেশায় নিজেদেরকে নিয়ে যেতে চান। তো সেই ক্ষেত্রে আসলে তাদের করণীয় কি, এবং মাদ্রাসা কেন্দ্রিক তারা কি আসলে কোনো স্কিল যদি প্রশিক্ষিতভাবে কোনো স্কিল যদি শিখতে চাইতো, তাহলে তাদেরকে আসলে কি ধরনের স্কিল শেখার সুযোগ করে দেয়া উচিত বলে মনে করেন আর কি আপনি? এই বিষয়টা একটু বলবেন। আমি প্রশ্ন করেছিলাম যে দাওরা পাশ করার পরে ইমামতি, তারপরে খেদমত, এটা ছাড়া অন্য কোনো জায়গায় যদি তার কর্মসংস্থানটা সে করতে চায়, জীবিকা অর্জনের জন্য অন্য কিছু করতে চায়, সেই ক্ষেত্রে আসলে মাদ্রাসাগুলো চাইলেই কিন্তু, যে অনেক মাদ্রাসা আছে তাদের এবিলিটি আছে কিন্তু তাদের সেই রকম মানসিকতা নাই। তো যেমন এবিলিটি আছে তাদের, এবিলিটি আছে, জায়গাও আছে যে একটা কম্পিউটার ল্যাব করে দেওয়া তাদেরকে বিভিন্ন স্কিলে। এখন বর্তমান যে দাওয়ার ময়দান, আপনারা জানেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে, আপনি বিষয়গুলো বুঝেন জানেন। দর্শকদের উদ্দেশ্যে বলবো, আপনারা যারা আমাদের লাইভটি দেখছেন, আমরা আর বেশিক্ষণ সময় নিব না, অল্প কিছুক্ষণ সময় শেষ করে দিব। আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন, এবং আমাদের যে আলোচনা, আজকের এই আলোচনার সাথে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মতামতটা জানাবেন। তো আমরা আলোচনা করছিলাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার যুগে জাদুগিরির অনেক বেশি চাহিদা ছিল। তখন আল্লাহ তাআলা সেই বিল হিকমা তিনি লাঠি প্রেরণ করেছেন, যে লাঠি সাপ হয়ে যাচ্ছে, সারা পৃথিবীর যত জাদুকর আছে সবাইকে নেস্তানাবুদ করে দিল, এবং সবাই, অনেক মানুষ তখন ইসলাম গ্রহণ করলো। ঠিক তদ্রুপ হজরত মোহাম্মদ আরবি মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় বাগ্মিতার একটা চৌকস অবস্থা ছিল। তখন সবাই বাগ্মী সাহিত্যিক ছিল। তখন আল্লাহ রব্বুল আলমিন এমন কোরআন নাজিল করে দিলেন যে সমস্ত সাহিত্য কর্মকে ম্লান করে দিয়েছে। তো বিল হিকমাই সেটা, মাউইজা বিল হিকমা। তো আমরাও যদি বিল হিকমা না বুঝি, তাহলে কিন্তু পরবর্তীতে আমাদের এই যে পশ্চাৎপদতা, এই জন্যই আমাদেরকে বলা হয়। তো সেই ক্ষেত্রে আসলে আমাদেরকে মাদ্রাসাগুলো যেগুলোর আসলে ব্যবস্থাপনা আছে, তাদের সেরকম অ্যাবিলিটি আছে, তারা কি চাইলে মাদ্রাসার ছাত্রদের জন্য আছরের পরে বা যে কোনো একটা সময়ের জন্য বিভিন্ন স্কিল শেখানোর ব্যবস্থা করতে পারতো না? এই বিষয়টা আসলে আপনি কিভাবে দেখেন? যে মাঝখানে সম্ভবত আমাদের লাইভ হুম। ডিসকানেক্ট হয়েছিল, তো অনেক কথাই বুঝতে পারিনি। মৌলিক প্রশ্নটা বুঝছি। এই প্রশ্নটার বিষয়টা হলো, দাওরা হাদিসের পরে একটা ছেলে মাদ্রাসা পড়াবে না অথবা ইমামতি করবে না, তাহলে তার বিকল্প কর্মসংস্থানটা কি? এই জায়গাটাতে আমি আরেকটু ইয়ে করে প্রশ্নটা এইভাবে ইয়ে করতে চাই। দাওরা হাদিস শেষ করার পর, এটা তো একটা পর্যায়। দাওরা হাদিস শেষ করার আগে যে কত ছাত্র সরে রেখা পর্যন্ত পড়ে, কাফিয়া পড়ে, জালালাইন পড়ে শেষ করে দিচ্ছে,
তাদের সহ সবার ব্যাপারে আমাদের প্রথমত মাথায় চিন্তা আনা দরকার, ওদের জন্য কি করতে পারে। দ্বিতীয়ত ভূমিকা স্বরূপ একটা কথা বলবো, আমাদের প্রত্যেকের মাইন্ড সেট আপ থেকে একটা জিনিসকে বের করা দরকার যে পড়াশোনা মাদ্রাসায় করেছি, এরপরে আমার কাজ মাদ্রাসা পড়ানো, মসজিদে ইমামতি করা, ওয়াজ করা, খুতবা দেওয়া, এর বাহিরে কাজ করা এটা আমার জন্য মানায় না, এটা আমার জন্য অশোভনীয়, এটা আমার জন্য লজ্জাস্কর, অথবা এটা করা মানে আমি ভালো ছাত্র ছিলাম। এই ধরনের একটা মেন্টালিটি আমাদের মধ্যে, আমাদের বড়দের মধ্যেও কাজ করে, আমাদের মধ্যেও কাজ করে। আমি মনে করি প্রত্যেকটা কাজই কাজ, যেটা আপনি একটু আগেই বললেন, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেক নবী কাজ করেছেন একদম রাখালি করা থেকে নিয়ে আরো আরো যত কাজ করা সব করেছেন। সুতরাং আমরা যে কোনো একটা কাজ আমরা সামনে আসলে এটাকে খুব ছোট করে দেখি, আমাদের মানসিক সংকীর্ণতার কারণে আমরা খুব ছোট করে দেখি। বরং আমরা মাঝে মাঝে তো এমন বলি, এটা আমি আমার আত্মসমালোচনা করছি, মাঝে মাঝে এমন বলি যে ওরা সব তৈরি করে দিবে, আমরা শুধু চড়বো। এই জায়গাটা আসলে কতটুকু ইসলাম সম্মত কথা, দিন সম্মত কথা, এটা একটু ভাববার বিষয়। আমরা তৈরি করবো না কেন, আমাদের কাছে তো এগুলো আছে। তো সেক্ষেত্রে আমার প্রথম হলো এই জায়গাটা কি করতে হবে সেটার জন্য যদি একেবারে প্রথম কথা বলি, তাহলে হলো আমাদের সিলেবাস নিয়ে একটু চিন্তা করা। সিলেবাসকে আমি সংস্কার বড় ধরনের পরিবর্তন এটা বলছি না, আমি আমাদের একেবারে আসলাম যেভাবে চাচ্ছে সিলেবাস ওইভাবেই চাচ্ছি, ওইটা বলে আমি গুমরা হতে চাচ্ছি না, সিলেবাসটাকে ওইভাবেই রাখতে চাচ্ছি। বাকি দারুল উলুম দেওবন্দের কথা বলা হচ্ছে, দারুল উলুম দেওবন্দ সিলেবাসকে সময়ে সময়ে যুগ উপযোগী যেভাবে করে সেভাবেই করার কথা আমিও বলছি। যেই সিলেবাস পড়ে এখন আফগানের মুজাহিদরা আফগানিস্তান পরিচালনা করছেন, আমি সেই দেওবন্দি সিলেবাসের কথা বলছি। কতটুকু কে ইয়ে করা দরকার, প্রথম কথা হলো এটা। দ্বিতীয় হলো এই সিলেবাসের পরিবর্তন পরিবর্তন এটা তো হবে, এখন যেটা অবস্থা আছে এটার মধ্য দিয়েও আমাদের করা দরকার, সেটা হলো প্রথম কাজ যেটা ব্যাপক ঘোষণা দিয়েছে, কাজ এখনো সম্ভবত শুরু করতে পারেনি, আশা করছি করবে, আমাদের বড়দের নিশ্চয়ই চিন্তা আছে দেখেই এতটুকু কাজ ওনারা করছেন সময়ের সাথে তাল মিলিয়ে। কারিগরি শিক্ষা ব্যবস্থা এটা একেবারেই কওমি মাদ্রাসার জন্য অপরিহার্য হয়ে পড়েছে। কারিগরি শিক্ষা ব্যবস্থা, কারিগরি শিক্ষা ব্যবস্থা আমি মনে করি একদম সরে বেকা থেকে নিয়ে প্রত্যেকটা ছাত্রের মান স্তর ঠিক করে শিক্ষক ঠিক করবে এই ছেলেটা কোন স্তরে, তার জন্য কোন শিক্ষা ব্যবস্থার দিকে অগ্রসর হওয়া উচিত, সেখান থেকে তাকে ওই শিক্ষা ব্যবস্থার দিকে অগ্রসর করে দেওয়া। কারিগরি শিক্ষা ব্যবস্থাতে মনে করেন আপনার কম্পিউটার যেটা বললেন এটা এখন একটা কমন, প্রত্যেকের জন্য প্রয়োজন। এর কম্পিউটার, তারপরে হলো আপনার গ্রাফিক্স ডিজাইন, ক্যালিগ্রাফি, এই ধরনের কার্যক্রমগুলো খুব সুন্দর কাজ। তারপরে আমাদের লাইনে পড়াশোনা করে একটা ছেলে ফার্মাসিস্ট হতে পারে, কোনো অসুবিধা নেই, এবং এটা খুব সম্মানজনক একটা কাজ, ফার্মাসিস্ট হতে পারে। এগুলো কারিগরি শিক্ষা ব্যবস্থাপনার মধ্যে যদি এই ধরনের প্রশিক্ষণ গুলাকে রাখা হয়, যেমন ব্যাফাক এই কথাটা বলেছেন, আমি শুনেছি ব্যাফাক বলেছে আমাদের দেশে বড় বড় এই ধরনের কিছু প্রতিষ্ঠান আছে যেনাদের পর্যাপ্ত জায়গা আছে, পর্যাপ্ত অর্থ আছে, ওনারা ব্যাপক বোর্ডের দিকে তাকিয়ে না থেকে ওনারা ওনাদের জায়গা থেকে একটা কারিগরি শিক্ষা ব্যবস্থা শুরু করতে পারে। আলাদা একটা ভবন করে সেখানে আলাদা কারিগরি শিক্ষা ব্যবস্থা থাকবে, এই সিলেবাসের পড়াশোনা যথা নিয়মে চলতে থাকবে। এখান থেকে কিছু ছেলেকে নির্ণয় করে তাদেরকে একটা সময়, দিনের একটা সময় কারিগরি শিক্ষা ব্যবস্থাতে একটা বিষয়ের উপরে তাকে প্রশিক্ষণ দিয়ে দিন। ফলশ্রুতিতে যেটা হবে সেটা হলো আপনি করে দেন আর না দেন, আপনার ছেলেটা কাজের জায়গায় বের করে নিচ্ছে, কিন্তু বের করে নিয়ে ওই ছেলেটা আর আপনার থাকছে না। কিন্তু যখন আপনি আপনার শিক্ষা ব্যবস্থার মধ্যে এটা করে দিবেন, এই ছেলেটাই পরবর্তীতে বিভিন্ন সেক্টরে কাজ করবে, আপনি বলতে পারবেন এই সেক্টর গুলোতে আমাদের ছেলেরা আছে, তারা আমাদের হয়ে কাজ করবে। এখন আমাদের ছেলেরা একটা প্রশিক্ষণ অন্য জায়গা থেকে নিয়ে অন্যদের হয়ে কাজ করছে, অন্যদের এজেন্ডাকে বাস্তবায়ন করছে। এই জায়গাটা দীর্ঘদিন থেকে আমাকে খুব পীড়া দেয়, এই জায়গাটা যে আমরা কেন এই জায়গাটা, আমাদের ছেলেগুলোকে আমরা কেন এই জায়গাটা তৈরি করে দিতে পারছি, আর আমাদের সেক্টর গুলো কোন সেক্টরে আমাদের কাজ হচ্ছে না। তো কারিগরি শিক্ষা এটা একটা বললাম, এর পাশাপাশি আরেকটা হলো ভাষার দক্ষতা। আপনি ইংরেজি বলেন, প্রয়োজন বর্তমান সময়ে ইংরেজি ভাষা এটা অপরিহার্য। তারপরে হলো আরবি, এটা যতটুকু আছে এটাকে ব্যবহারিক আরবিতে আরো বেশি প্রয়োগ করা দরকার। এর পাশাপাশি বাংলা ভাষা যেটা আছে এটা আলহামদুলিল্লাহ আমাদের অঙ্গনের চর্চা অনেক বেড়েছে, যার ফল আজকের মুফতি আব্দুল্লাহ তামিম এর এমন অনেক
এর পাশাপাশি তাহলে বাংলা, ইংরেজি, আরবি এই তিনটা ভাষায় সমান দক্ষতা, এর পাশাপাশি সাংবাদিকতা, তারপরে হলো আপনার লেখালেখি, এই বিষয়গুলোকে খুব বেশি ভালো করে যদি আমরা ইয়ে করতে পারি, তাহলে যেমন আজকের আমাদের সবসময় আমাদের একটা চিল্লাচিল্লি হয় আমাদের মিডিয়া নেই, আমাদের মিডিয়া নেই। কিন্তু আমি দেখি আমাদের মিডিয়া অঙ্গনে আজকে আমাদের এই পরিমাণ মুফতি আব্দুল্লাহ তামিমদের মতো এই পরিমাণ লোক আছে যাদেরকে বড়রা যদি সরফরস্তি করে একটা মিডিয়া আলাদা দাঁড় করানো সম্ভব, কিন্তু সেটা হচ্ছে না। অবশ্যই। তো যাই হোক, এই জায়গাগুলো তারপরে আরেকটা করা যায়, সেটা হলো যেটাকে বলা হয় উদ্যোক্তা তৈরি করা। উদ্যোক্তা তৈরি করা, দেখেন আমি আপনার একটা দৃষ্টান্ত টানবো, আপনি খুব ভালো করে চিনেন, আমাদের রকুন রায়হান ভাই, এটা আজকে জি। টানতেই হয়। কমই উদ্যোক্তা করে করোনার সময় থেকে কমই উদ্যোক্তা করে কি পরিমাণ ছেলেরা আজকে ওই কাজে অগ্রসর হচ্ছে, এবং তারা কিন্তু আমাদের হয়ে কাজ করছে। ঠিক যদি আমাদের বড়দের এই পরিস্থিতি থাকতো, তাহলে উদ্যোক্তা তৈরি করা, এটার দ্বারা এবার সেটা ব্লগ বাটিক হোক, সেটা সেলাই প্রশিক্ষণ হোক, সেটা আপনার খামারি হোক, মৎস্য খামারি হোক, এই ধরনের উদ্যোক্তা, একজন উদ্যোক্তা তৈরি হলে কর্মসংস্থান অনেক বেশি বাড়ে। একটা খামারে দেখা যায় 20-25 জন, 50 জন পর্যন্ত কাজ করে, শিল্প নিজেদের শিল্প কলকারখানা বাড়তে থাকে। এই কতগুলো কাজ যদি আমাদের পক্ষ থেকে করা যায়, তাহলে আমাদের দাওরা হাদিসের পরে আমাদের ছেলেরা কর্মসংস্থানের সংকটও পড়বে না, এবং আমাদের ছেলেরা স্বাবলম্বী হবে, সমাজে নিজেদেরকে এস্টাবলিশ করতে পারবে, সমাজে নিজেরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে ইনশাআল্লাহ। এবং যদি আমাদের মাধ্যমে হয়, তাহলে এই ছেলেগুলো এই কার্যক্রমগুলোতে যাওয়ার পরে তাদের আমল আখলাক কোনোটা নষ্ট হবে না ইনশাআল্লাহ। তাদের লিবাস পোশাক কিছুই আর দূর হবে না, সব তার যথাযথ জায়গায় থাকবে, নিজেদের একটা কর্মসংস্থান তৈরি করবে। খুবই যথার্থ বলেছেন, মাশাআল্লাহ। আসলে যদি আমরা এরকম ছেলে পেলে তৈরি করতে পারি, তারা কখনোই তাদের উদ্যোক্তা হওয়ার পাশাপাশি তাদের বিজনেস, তাদের ব্যবসা, তাদের অন্য কিছু থাকতেই পারে, কিন্তু তারা দিন শেষে মাদ্রাসায় একটা সময় সেই খেদমতটা দিবেই, যেটা সে আজীবন পড়াশোনা করে এসেছে। তো সে কখনোই মাদ্রাসা ছেড়ে যেতে চাইবে না। তো সেই জন্য আমি মনে করি যে এগুলো আমাদের এখন একটু চিন্তা করা উচিত। প্রত্যেকে যারা এতেমামের দায়িত্বে আছেন, তারাও চিন্তা করা উচিত, যাদের আসলে ব্যবস্থাপনা আছে এবং যাদের সামর্থ্য আছে এবং জায়গা আছে, সবকিছু আছে, কিন্তু একটু মানসিকতার দরকার, তাদেরকে আমি এগিয়ে আসার জন্য আহ্বান করব। আরেকটা বিষয় একদম শেষ ছোট্ট করে আমি জানতে চাইবো যে কওমি শিক্ষার ঐতিহ্য রক্ষা করে মাদ্রাসাগুলোকে আধুনিক মানে উন্নীত করার জন্য, যে আসলে সবাই কিন্তু চলছে, একটা সফটওয়্যার ইউজ করলে আপনি 10 জনের কাজ একটা সফটওয়্যার দিয়ে করাচ্ছেন, টাকাও বেঁচে যাচ্ছে, সময় বেঁচে যাচ্ছে, এবং মাদ্রাসাটাও আধুনিক হচ্ছে। তো এই আধুনিক রূপান্তরের ক্ষেত্রে আপনি মাদ্রাসাগুলোকে কোন 3টা সংস্কারের কথা বলবেন, যেগুলো অত্যন্ত জরুরি? আজকে এই জরুরি 3টা পরামর্শের পরেই আমরা আজকে আমাদের লাইভটি শেষ করবো ইনশাআল্লাহ। সুনির্দিষ্ট যেহেতু তিনটা, তাহলে একদম আমার কাছে যে তিনটা খুব বেশি প্রথম দিক থেকে গুরুত্ব পাবে, প্রথম কাজ হলো আমাদের সিলেবাস তথা নিসাবটাকে পরিমার্জন করা, এর সাথে সময় উপযোগী সিলেবাসটাকে সময় উপযোগী করে তোলা। এটা 1 নম্বর কাজ হবে, যার মাধ্যমে আমাদের ছেলেরা যে পরিমাণ পরিশ্রম করে পড়ার পেছনে, অন্য কোনো সেক্টরের ছেলেরা এত পরিমাণ পরিশ্রম পড়ার পেছনে করে না, কিন্তু আমাদের পরিশ্রম অনুযায়ী আমাদের ফলাফলটা কতটুকু, এই জায়গাটাকে যদি আমরা এই সিলেবাসের জায়গাটাকে পরিমার্জন করতে পারি, সময় উপযোগী করতে পারি, একটা আমি মনে করবো বড় কাজ। দ্বিতীয় একটা কাজ হলো আমাদের মাদ্রাসার আবাসন ব্যবস্থাপনা, হিসাব নিকাশের যে জায়গাটাকে, এগুলোকে পরিপূর্ণ গুরুত্বের সাথে মানুষের সামনে জবাবদিহিমূলক ভাবে করতে পারা। 3 নম্বর যে জায়গাটাকে বলবো, সেটা হলো শিক্ষকের মান উন্নয়নে আমাদের কাজ করা। শিক্ষকের মান উন্নয়নের মানে আপনার সম্মানজনক বেতন কাঠামো, তারপরে শিক্ষক প্রশিক্ষণ, এগুলো শিক্ষকদের সকল সুযোগ সুবিধা, মান উন্নয়নের যতগুলো কাজ করা দরকার, এই কয়টা কাজ যদি করতে পারি, তাহলে আমাদের কওমি মাদ্রাসা এখন দেশ ও জাতির কল্যাণে, ইসলাম দেশ ও জাতির কল্যাণে যা করছে তার চেয়ে আরো অনেক 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 গুণ বেশি ইনশাল্লাহ ফল দেওয়া হবে বলে আমি আশা করছি। জি, আজকের মতো আমরা শেষ করব ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ। অনেক গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট উঠে এসেছে।
আমরা আওয়াজ দেওয়ার মানে সামর্থ্য রাখি, এই জন্য আমরা আওয়াজ দিলাম। তো যারা যাদের আসলে এই বিষয়গুলো উপকারে আসার, তাদের আশা করি উপকারে আসবেন, এবং সেগুলো কওমি মাদ্রাসার উন্নয়নে সার্বিক দিক নির্দেশনামূলক। হয়তো আমরা কিছু কথা বলতে পারছি না, বা আমরা যে কথাগুলো বললাম আমাদের চিন্তাটা থেকে সেই বিষয়গুলো শেয়ার করেছি। হয়তো কোনো মাদ্রাসার ইহতিমামের দায়িত্বে যিনি আসেন, তার হয়তো সেগুলো নক করবে, তার হৃদয়ে দাগ কাটবে, এবং সেখান থেকে আমি মনে করি যে কিছু ছাত্র উঠে আসবে যারা আসলে কওমি অর্থাৎ জাতির জন্য তারা কাজ করবে। তো যারা আমাদের লাইভটি দেখছিলেন, লাইভটি লাইভ ডিসকাশন উইথ মুফতি আব্দুল্লাহ তামিমের দ্বিতীয় পর্বে আমাদের সাথে ছিলেন মুফতি মোহাম্মদ আরাফাত, জামিয়া জহিরুদ্দিন আহমদ মানিকনগর মাদ্রাসার সম্মানিত মুহতামিম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু ওয়া আসসালাম। মাগফিরাতু ওয়া জান্নাত।